150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আওয়ামী লীগ ভোটে না আসে, কেউ যদি না আসে, খালি বিএনপি আর জামাত ইলেকশন করে, তাহলে সবাই তো গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরন লাগবে। এই যে মাজারটা ভাঙছে, এতে আমি খুব কষ্ট পাই। মাজার ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা, মন্দির ভাঙ্গা, এটা কোনো হাদিসে নাই, কোনো প্রমাণে নাই। আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন, আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম। এই গণ অভ্যুত্থানের পরে আমরা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া যাচ্ছি, আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া সেটা অনেকে যারা পরিশ্রম করেছেন পুরো দেশবাসী তাকিয়েছিল, সেটাতে আমরা একটি পজিটিভ সাইনের দিকে যাচ্ছি এবং একটা সুখবর আসছে। প্রতীকের বিষয়ে আমরা এখন আজকেও বলে আসছি যে আমরা শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, আমরা যে 3টি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না, আমরা সেই জায়গাতে এখনো আছি। তবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি যে এই প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনো আপনাদের সামনে, দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই 3টির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা অনেকগুলো কমপ্লেক্সিটি ফিল করতেছেন। এটা নিয়ে আমরা অলরেডি 2টা রাষ্ট্রে সফর করেছিলাম, আমরা চায়নাতে ছিলাম, আমরা জাপানে ছিলাম। সেখানে প্রবাসী ভাইদের সাথে কথা হয়েছে, সেখানে আমরা অন দ্য ফিল্ডে গিয়ে ভিজিট করে দেখেছি যে তারা কোথায় কোথায় প্রবলেম ফেস করতেছে। সেই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করে আজকে আমরা এখানে প্রধান নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করেছি। আমরা কিছু আইডিয়া দিয়েছিলাম, তারা সেগুলো বাস্তবায়নের বলেছেন যে পদক্ষেপ নেবেন, যাতে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা যাতে এটাতে সুন্দরভাবে ভোটিং প্রসেসে অংশগ্রহণ করতে পারে। এটা নিয়ে একটু পরে খালেদ সাইফুল ভাই কথা বলবেন। তবে এর আগে আমরা যেটা এনসিপি থেকে আমরা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে জানাতে চাচ্ছি যে আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন, আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম। আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি, এবং সেখানে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আলেম সমাজের প্রার্থীতা থাকবে, সেখানে যারা আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন লিগ্যাল জায়গা থেকে, তারা বাংলাদেশের পক্ষে লড়াই করেছিলেন, তাদের প্রার্থীতা থাকবে। সাবেক সেনা কর্মকর্তা যারা আমাদের বাচ্চাদের উপরে গুলি চালায়নি, সেই সৈনিক ভাইদেরকেও আমরা পার্লামেন্টে নিতে চাচ্ছি। যারা এই গণ অভ্যুত্থানে নারীরা ছিলেন তাদেরও প্রার্থীতা থাকবে। যারা সাংবাদিক ভাইয়েরা জীবন দিয়ে লড়াই করেছিলেন এই গণ অভ্যুত্থানে, তাদেরও প্রার্থীতা থাকবে। এই ধরনের গণ অভ্যুত্থানে যেই সকল শ্রমিক, মজুর, কৃষক, আলেম, নারী এবং আমাদের যারা সৈনিক ভাইয়েরা প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানের সাথে ছিলেন, আমরা তাদেরকেও প্রক্রিয়াগত জায়গায় রেখেছি এবং তাদের সাথেও আমাদের কথাবার্তা চলমান রয়েছে। তবে সেই ক্ষেত্রে আমরা দেখেছি আমরা প্রত্যেকটা প্রজেকশনে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টি আসন পেতে যাচ্ছে এনসিপি। এই শাপলাটা আপনারা দেখবেন যে আমাদের যে রাষ্ট্রীয় যে প্রতীক রয়েছে সেখানে কিন্তু ধান রয়েছে, এবং যে ধানের শীষ যেভাবে আছে এটা কিন্তু ধানের শীষ না, এটা ধানের ছড়া। তো ফলত ওই জায়গা থেকে এটা সাদাও হতে পারে, লালও হতে পারে, কিন্তু আমাদের শাপলাতে আমরা থাকছি এবং শাপলায় বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাল্লাহ। ভিন্ন প্রতীক, কারণ আমরা শাপলা চাই, এই জন্য ভিন্ন প্রতীক চাইনি। আপনার কথা আসি, সেটা হচ্ছে যে আপনারা এই শাপলা, সাদা শাপলা, লাল শাপলার ব্যত্যয় হলে কি করবে বলতেন। এক দ্বিতীয়ত হচ্ছে বিধিমালা সংশোধনী যে পাঠাইছে সেখানে কিন্তু শাপলা প্রতীকটাই নাই, তাহলে এই শাপলা আপনারা কিভাবে পাবেন এই 3টা প্রতীকের মধ্যে? সংশোধনী আবার করবে, যদি ওনাদের এই সংশোধনীতে না আসে তাহলে আবার ওনারা করবে। কিন্তু হলো আমাদের নিবন্ধনের সময় থাকবে কিনা, এই সংশোধনী পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন? না, এটা সংশোধনী যে কোনো সময় করার সুযোগ থাকে। তবে এটা আপনি আপনাদেরকে যেটা আমাদের দলীয় পজিশন থেকে আমরা শাপলা থেকে সরছি না, এবং আমরা রাষ্ট্রের যতগুলো বিভিন্ন
প্রতিষ্ঠান আছে, আমরা সবার কনসার্নে দিতে চাচ্ছি যে শাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না এবং এনসিপি শাপলাতেই ইনসিস্ট থাকবে বা কনফার্ম থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নম্বরে যেটা হলো, আমরা ইতিমধ্যেই আপনারা জানেন, একটু আজকে যেহেতু অনেক সাংবাদিক ভাইরা রয়েছেন, এটা আমরা একটু ডিটেলসে বলে দেই। যেহেতু আপাতত রাজনৈতিক সিনারিওতে 3টা ব্লক হতে যাচ্ছে, একটা ইসলামিক ব্লক অলরেডি হয়ে গিয়েছে, আরেকটা হলো বিএনপির নেতৃত্বে একটা ব্লক হচ্ছে, আরেকটা হলো আমাদের নেতৃত্বে একটা ব্লক হচ্ছে। তো সেখানে আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকও যাচ্ছে না, আমরা যেহেতু জামাত না, এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না, আমরা স্বতন্ত্র। আমরা এই গণ অভ্যুত্থানের সময় আমরা ইশতেহার দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে যেহেতু ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হয় নাই, আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে। ফলত ওই জায়গা থেকে গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকে দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব, কিন্তু কি প্রক্রিয়াতে এটা হবে সেই বিষয়ে এখনো কথাবার্তা চলছে। যখন আমরা এটা সম্পূর্ণ করব, তখন আমরা আবারই আপনাদের সামনে এসে আপনাদের মারফতে আপনাদেরকেও এবং দেশবাসীকে ফাইনাল মেসেজটা জানাবো। তবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, গত 15 বছরে যতগুলো ব্যানার আছে সবগুলো ব্যানারকে আমরা একীভূত করতেছি একটা জায়গায়, এবং একটা বৃহত্তর তরুণদের অ্যালায়েন্স আসতেছে। এবং আমরা সেখানেও বলেছিলাম শুরুতে যেটা, ইনশাল্লাহ এই নির্বাচনে এনসিপির হাতে 150টা আসন থাকবে ইনশাল্লাহ। এই গণ অভ্যুত্থানে যেই সরকারটা হবে, এই পার্লামেন্টে আমরা যেটা বলেছি, এই পার্লামেন্টে কোনো সরকারি দল বিরোধী দল পলিসিগত জায়গা থাকবে, যে একটা জায়গায় পার্লামেন্টটা হবে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে। ফলত এই পার্লামেন্টে, এবং এটাও আমরা কনসিডারেশনে রেখেছি, যেখানে জামায়াত থেকে যারা তরুণরা দাঁড়াবে, যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, বিএনপি থেকেও যে তরুণ সমাজরা অংশগ্রহণ করবে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় যারা ভালো মানুষ তাদের প্রতি আমরা মৌন সাপোর্ট দিব। কিন্তু আমাদের যারা প্রার্থী থাকবেন আমরা কি প্রক্রিয়াগতভাবে বাছাই করব সেটাও আপনাদের সামনে আজকে স্পষ্ট করেছি। কিন্তু আমরা এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই, আগামীর যে সংসদটা হবে এখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, এবং এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। 5 তারিখের যে গণ অভ্যুত্থান, সেখানে বুলেট রেভলিউশন হয়েছিল, এবারে ব্যালট রেভলিউশন হবে, যেই রেভলিউশনের মধ্য দিয়ে ভোটিং প্রসেস এবং সব জায়গা থেকে সম্প্রতি নেপাল ও পূর্ব তিমুরের পরে এবার ফিলিপাইনে দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী ম্যানিলার বিভিন্ন এলাকার রবিবার হাজার হাজার ফিলিপিনো একত্রিত হয়ে সরকার বিরোধী মিছিল করেছে। বিক্ষোভের মূল কারণ হলো বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ। প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের জুলাই মাসের মন্তব্যে স্বীকার করা হয় যে কিছু সরকারি প্রকল্প দুর্নীতির কবলে পড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তীব্র। ফ্রান্সিস অ্যাকুইনো ডি বলেছেন, যেখানে মানুষ বন্যা ও ঝড়ের কারণে ভুগছে, সেখানে কিছু মানুষ দুর্নীতির মাধ্যমে বিলাসী জীবনযাপন দেখাচ্ছে। প্রায় 50,000 মানুষ ম্যানিলার পাবলিক পার্কে একত্রিত হয় এবং সেখান থেকে মিছিল ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী, ধর্মীয় নেতা, প্রতিবাদী সংগঠন ও কিছু আইন প্রণেতারাও এতে অংশগ্রহণ করেন। বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণ, তবে কিছু উত্তেজনা সৃষ্টি হয় এবং কয়েকজন আহত ও গ্রেফতার হন। মার্কোস সরকার স্বাধীন সংস্থা গঠন করেছে যা রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি হওয়া অর্থ নির্ধারণ করবে। শত শত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং প্রেসিডেন্টের চাচাতো ভাই পদত্যাগ করেছেন। দেশ জুড়ে প্রতিবাদ এখনো চলমান এবং জনগণ দাবি করছে দুর্নীতিতে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। মানুষ মনে করবে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এমন চাটুকারিতা করতেছি যে আমরা যেন পাগল হয়ে গেছি একদম ক্ষমতায় যাওয়ার জন্য, ইউনূস সাহেবের একটু অনুগ্রহ পাওয়ার জন্য। দলের মহাসচিব যাচ্ছেন জনাব ইউনূস সাহেবের সাথে, কাজে এই ব্যাপারে কথা বলা আমার জন্য একটা বিব্রতকর ব্যাপার। তবে আমার কাছে যারা আসছে বা যাদের সঙ্গে আমার কথা হয়, এটাকে কেউ খুব ভালো নজরে দেখছে না। কারণ বিএনপির মতো দল মানুষ মনে করছে এইটা ইউনূস সাহেবের সঙ্গে এক ধরনের অরাজনৈতিক চাটুকারিতার মতো মনে হয়। আমাদের মহাসচিব ওনার সঙ্গে যাবেন কেন? 1 নম্বর হলো উনি নির্বাচিত নন। জনাব ইউনূস সাহেব যাচ্ছেন জাতিসংঘের অধিবেশন, আর আমাদের মহাসচিব বলে একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল 3 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং ইনশাআল্লাহ আগামীতেও ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। কোটি কোটি মানুষের একটি দলের মহাসচিব ওনার সঙ্গে যাবেন কেন?
জামাত যাচ্ছে, জামাতের তো আমির বা মহাসচিব কেউই যাচ্ছেন না, তাদের একজন নাইবে আমির যাচ্ছেন। আমাদের এরকম একজন নাইবে আমির বা ভাইস চেয়ারম্যান পাঠাইলেই হতো, এটার জন্য মহাসচিব যেতে হবে কেন? আর অন্যটা যেটা ওই যে এনসিপির যে ছেলেটা যাচ্ছে বা যিনি যাচ্ছে, আরে ভাই সদস্য সচিব তো আমি কাল এরকম সদস্য সচিব তো 500 বানানো যায়, এইটা তো আর কথা না। এই প্রোটোকলে, এদের সঙ্গে সমান প্রোটোকলে আমাদের মহাসচিব যাবেন কেন? এটা মানুষ কেন জানি মনে করছে যে একটা পাহারাদারি করার জন্য আমাদের দলের লোকজন যাচ্ছে। এটা খুব বিব্রতকর মনে হয়। এটা আমি বলছি না, এটা মানুষ এইরকম মনে করতেছে ব্যাপারটা। কাজে এটা আমাদের রাজনৈতিকভাবে লাভবান হবো এটা মনে হয়, বরং মানুষ মনে করবে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এমন চাটুকারিতা করতেছি যে আমরা যেন পাগল হয়ে গেছি একদম ক্ষমতায় যাওয়ার জন্য, ইউনূস সাহেবের একটু অনুগ্রহ পাওয়ার জন্য। কারণ এখন যে ইউনূস সাহেব যিনি আছেন, যিনি নোবেল লরিয়েট হিসাবে এসেছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে, এখন ইউনূস সাহেব মানুষের কাছে অনেক বেশি অপ্রিয় ব্যক্তি, মানুষ ওনাকে আর পছন্দ করে না। কাজে উনার কালিমাটা আমাদের গায়ে মাখাটা ঠিক হচ্ছে বলে আমি মনে করি। এটা কোনো শাসন ছিল বা দেশ পরিচালনা ছিল, এটি আমার মনে হয় না। আল্লাহ উনাকে কি পদার্থ দিয়ে বানাইছে আমি বুঝি না, উনার মধ্যে কোনো অনুভূতি, কি অনুভূতি তাও জানি না। উনি একজন মহান ব্যক্তি বলে অনেকেই বলে, আমিও বলছি যে 10 জন প্রধানমন্ত্রীর তৃতীয় বিশ্বের যে পরিমাণ হাইট, তার চেয়ে হাইট ইউনূস সাহেবের একাই বেশি। কিন্তু এখনকার মনে হচ্ছে যে উনি বোধহয় এনজিও ছাড়া আর কিছু বুঝেন না, বা টাকা বানানো ছাড়া 1 টাকায় 1.5 টাকা বা নিজেরটা ছাড়া আর কিচ্ছুই বুঝেন না। উনি দেশের ভালো কিছু করেন নাই, দেশকে বরং উনি সংঘাতের দিকে নিয়ে গেছেন, অনিশ্চয়তার দিকে নিয়ে গেছেন, দেশের মানুষকে একটা অমানসিক একটা কষ্টের দিকে নিয়ে গেছেন, এবং মানুষকে খুব বেশি আত্মস্বার্থ সর্বস্ব করে ফেলছেন উনি। এবং এই দেশের সাম্প্রদায়িক শক্তি উত্থানের জন্য, স্বাধীনতা বিরোধী শক্তি উত্থানের জন্য, এবং মানুষকে অমানুষ হিসাবে মব সৃষ্টি করে সম্মানিত মানুষকে অপমান করার জন্য ইউনূস সাহেব অনেক বেশি দায়ী। এটার জন্য ওনাকে জবাবদিহি করতে হবে। উনি দেশের ভালো কিছু করেন নাই, দেশে অনেকগুলো খারাপ জিনিস উনি আনছেন। উনি ছাত্র রাজনীতি ধ্বংস করছেন, এই দেশের সুন্দর সুন্দর স্লোগানের রাজনীতিকে উনি ধ্বংস করছেন, অপবিত্র করছেন রাজনীতির অঙ্গনকে এইসব কুৎসিত স্লোগান দিয়া ছেলে মেয়েদের মুখে। যে আমার মনে হয় না খুব ভালো কিছু হয়েছে, উনি ভালো চালাইতে পারেন, অর্থনীতি নষ্ট হয়েছে, মানুষের দুঃখ দুর্দশা বাড়ছে, গরিব মানুষের কষ্ট বাড়ছে, সবকিছু। উন্নয়ন তো 1 বছর এটা একদম থমকেছে, একটা ইটও উনি লাগাইতে পারেন। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। গত রবিবার 21 সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমনটি জানিয়েছেন। রাশেদ খান লিখেছেন, গণ অধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে, তবে পুরো প্রক্রিয়া ভেস্তে দেওয়ার প্রচেষ্টাও থেমেনি। তারুণ্য ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে নতুন শক্তির নবজন্ম হবে, এই উপলব্ধি বোধ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যেই থাকা উচিত। প্রণয় হয় উভয় পক্ষের কাছাকাছি আসা ও বোঝাপড়ার ভিত্তিতে, এরপর একে অন্যকে ছাড় দেওয়ার মাধ্যমে সেই সম্পর্ককে এগিয়ে নিতে হয়। তিনি আরও লিখেছেন, দুটি দলের মধ্যে যে সম্পর্ক তৈরি হতে চলেছে এটাকে বাস্তবায়ন করার দায়িত্ব এনসিপি ও গণ অধিকার পরিষদ উভয় দলের নেতাকর্মীদের। সব পক্ষ দায়িত্বশীল আচরণ না করলে ক্ষতিগ্রস্ত হবে বহু মানুষের স্বপ্ন। এনসিপি গঠনের আগেও ঐক্য প্রক্রিয়া নিয়ে প্রচেষ্টা ছিল, নতুনভাবে সেটি আবারও আলোচনায়। তার ভাষায় ন্যায্য ও সাম্যতার ভিত্তিতে একীভূত হওয়ার বিষয়ে গণ অধিকার পরিষদ অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করছে। এক্ষেত্রে দল ও অঙ্গ সংগঠনের সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার বিষয়ে সচেতন থাকার অনুরোধ করেন সাবেক এই ছাত্রনেতা। যদিও পরে তিনি এই পোস্ট এডিট করে ভিন্ন রূপে উপস্থাপন করেন। আজকে আমরা রাষ্ট্র এবং হল সংসদ নির্বাচন 2025-এ বিভিন্ন নির্বাচনকারী অনিয়ম ও অসঙ্গতি সমর্থন করার জন্য এই বিরোধী আয়োজন করেছি। রাষ্ট্র নির্বাচন পরবর্তী সময়ে আপনারা বিভিন্নভাবে আমাদের অবস্থার সম্পর্কে জানতে চেয়েছেন, আমাদেরকে বিভিন্নভাবে আপনারা মেসেজ পাঠিয়েছেন। আমরা আপনাদেরকে বলেছিলাম
যে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। খুব দ্রুতই নির্বাচন সম্পর্কে আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থান আপনাদেরকে জানাবো। সর্বসময়ের প্রচারণাকালে আপনারা সকলে আমাদেরকে যে আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে হাজার হাজার শিক্ষার্থী তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে আমাদের উপর আস্থা রাখার প্রচেষ্টা করেছিলেন, তাদের সকলের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা অর্পণ করছি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল স্তরের নেতা কর্মীগণ সহ বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি মানুষকে যারা আমাদেরকে নিঃশর্ত সমর্থন দিয়ে গেছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন তাদের প্রতিও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বলিয়ান হয়ে ছাত্র রাজনীতি করি, আমরা তো শিক্ষার্থীদের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করার জন্য এই রাজনীতিকে বেছে নিয়েছি। অথচ বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে। আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করে রাখা হলেও অভিভাবকতুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি। তাফসিল ঘোষণার পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হয়, আমরা যথানিয়মে তাদের নিকট সকল অভিযোগ জানিয়ে সমাধান চেয়েছি, কিন্তু একটি অনিয়মেরও কোনো সমাধান না দিয়ে আমাদের শিক্ষকেরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। এখন আপনাদের মাঝে ডাকসু ও হল সংসদ নির্বাচন 2025-এ নির্বাচনকালীন বিভিন্ন অনিয়ম এবং অসঙ্গতি হয়েছে যে তার সুস্পষ্ট তথ্যাদি তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সমিতিক প্যানেলের ভিপি প্রার্থী আবুল ইসলাম। ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে আপনারা বিভিন্নভাবে আমাদের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন, আমাদেরকে বিভিন্নভাবে আপনারা মেসেজ পাঠিয়েছেন। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। খুব দ্রুতই নির্বাচন সম্পর্কে আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থান আপনাদেরকে জানাবো। নির্বাচন শেষ হয়েছে প্রায় 2 সপ্তাহ হতে চলল। আমরা আমাদের জায়গা থেকে যে অভিযোগগুলো এসেছে, যেগুলো প্রমাণ আমরা পেয়েছি, সেগুলো সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি। লিখিত আবেদন জানানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কার্যক্রম হচ্ছে, আমাদেরকে অ্যাভয়েড করে চলার একটা চেষ্টা তারা করে যাচ্ছে, যারই ফলশ্রুতিতে নিয়মের মধ্য দিয়ে একটি সময় পার করার পরে যে অভিযোগগুলো তাদেরকে জানিয়েছি সেই অভিযোগগুলো আপনাদেরকে জানানোর প্রয়োজন বোধ করছি, যারই ফলশ্রুতিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আহ্বান করেছি। এবং আমি ডাকসু হল সংসদ নির্বাচন 2025-এ নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করছি। ভোটারকে নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সরবরাহ এবং ভোটার উপস্থিত হবার আগেই ভোটার তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি, ভোট প্রদানের হার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন, কিন্তু ঢাবি প্রশাসন সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করে চলেছেন। 2019 সালের সর্বশেষ ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ক্রমিক নং না থাকায় ছাত্রলীগ নীরবে ভোট কারচুপির সুযোগ তৈরি করতে পেরেছিল, কিন্তু দুঃখজনকভাবে এবারের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারেও কোনো ক্রমিক নম্বর ছিল না। এছাড়াও ছাপানো ব্যালট পেপারের সংখ্যা, ভোট কেন্দ্রে সরবরাহকৃত, ব্যবহৃত এবং বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা এখনো পর্যন্ত কোথাও প্রকাশ করা হয়নি। এমনকি বারবার জানতে চাওয়ার পরেও
এ সংক্রান্ত তথ্যাদি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ এজেন্টদেরকে জানানো হয়নি। ফলাফল প্রকাশের পর উল্লেখিত অভিযোগগুলো নিয়মানুসারে চিফ রিটার্নিং অফিসার বরাবর দায়ের করতে গেলে তিনি এসব বিষয়ে ঢাবি প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেন। এই নির্বাচনের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ে যে ধরনের অসামঞ্জস্যতা আমরা দেখেছি, আমরা ইচ্ছা করলেই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের ছিল, বিভিন্ন কারচুপি হওয়া এবং নেগেটিভ রেজাল্ট আসার পরে বিভিন্ন আন্দোলন করা। আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোনো আন্দোলনে যাব কিনা, কোনো প্রকার মিছিল মিটিং কিংবা অবরোধে যাব কিনা। আমরা বলেছি আমরা প্রক্রিয়া অনুসরণ করে আমরা সামনে এগুচ্ছি, অতি দ্রুত আপনারা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। সুতরাং আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং একটি প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং আপনাদের সম্মুখে আজকে আসা সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখানে এসেছি। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা ধৈর্য ধারণ করেছে এবং পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। উল্লেখ্য যে 7 সেপ্টেম্বর 2025 তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায়, যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস। সে জিনিস অনিরাপদ অবস্থায় 7 তারিখ রাতে সেখানে পড়ে থাকবে। আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তিনিও নির্বাচন করেছিলেন, যিনি সেখানে ছিলেন, তার বোকমার কানতে গিয়ে সারে জমিনে সেখানে যিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন, ব্যালট পেপারের ছবি তুলেছিলেন, তিনিও আজকে সংবাদ সম্মেলনে আমাদের সামনে উপস্থিত আছেন। প্রিয় বন্ধুগণ, আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি। নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল এবং সেখানে আমরা সেই আমার ভোট আমি দিব, সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দ্বারা চলাচল করে দিয়েছে শেখ হাসিনা। আজকে সেই শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও বাংলাদেশে গণতন্ত্র যে এনে দিয়েছে মুক্ত খোকনেরা, সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে। সচিবালয় নয়, শুধু সারা বাংলাদেশে উপজেলা বলেন, জেলায় বলেন, যারা 2014 সালে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছিল, আমাদের আন্দোলনকে দুঃসাৎ করে দিয়েছিল, নিজেরা বোমা ফাটিয়ে নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আবারও কি সেই ষড়যন্ত্র এই আওয়ামী প্রেতাত্মাদের দ্বারা শুরু হয়েছে? যদি বুঝে থাকেন হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে, অনুগ্রহ করে, কারণ 2001 সালে বেগম খালেদা জিয়া আপনাদেরকে 2 জন মন্ত্রিত্ব দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে বাংলাদেশে বিভক্তি ছেড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি দেশ হিসেবে প্রতিষ্ঠা করার মানুষের যে দল গঠন করেছিল, সেই দলের আদর্শ নিয়ে বেগম জিয়া বাংলাদেশে এরশাদের বিরোধী আন্দোলন করে গণতন্ত্রকে ফিরে এনেছে। মনে করিয়ে দিতে চাই 96 সালে বেঈমানি করেছে কারা, মনে করিয়ে দিতে চাই এই বিশ্বাসঘাতকদেরকে চিহ্নিত করুন। দয়া করে রাজপথ থেকে উঠে এসে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে চলেন, জনমতের যাচাই করেন। পিয়ার অবশ্যই আপনারা বুঝেন, সে পিয়ার পদ্ধতি যদি আনতে হয় বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের কাছে যান, ভোট দিয়ে ওই
সংসদে শেরে বাংলানগর ওই সংসদে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে চেয়ারে দেন, কিন্তু বাংলাদেশের মানুষ ৫৫ বছরে বুঝে ফেলেছে বাংলাদেশের নির্বাচন একটাই, আমার ভোট আমি দিব। সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দ্বারা চলাচলি করে দিয়েছে শেখ হাসিনা। আজকে সেই শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও বাংলাদেশের গণতন্ত্র যে এনে দিয়েছে মুক্ত খোকনেরা, সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে। তাই আজকে গণতন্ত্র ফোরামের দাবি হবে, আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই 2026 সালের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনে যারা 2014 সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে, যারা 2011 সালে আজকে দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, যারা 2024 সালে বাংলাদেশে দিনের ভোট রাতে করেছে, সেই প্রেতাত্মারা এখনো আছে। প্রধান নির্বাচন কমিশনার, আপনাকে আমরা ভালো করে জানি, একজন সৎ দক্ষ ব্যক্তি, আপনার কাছে অনুরোধ থাকবে গণতন্ত্র ফোরাম যারা 2026 সালে নির্বাচন করবেন, ওই নির্বাচনে যেন একটি আওয়ামী প্রেতাত্মা যারা 14, 18, 24-এর সাথে সম্পৃক্ত ছিল, তারা যেন কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, দায়িত্ব পালন না করতে পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রেখে এটুকু বলতে চাই। আসুন, জনতা রক্ষ তারেক রহমান বলেছে বিএনপি জীবনভর লড়াই করেছে গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রের লড়াইয়ে আমার মা হারিয়েছি, বাবা হারিয়েছি, ভাই হারিয়েছি, আয়না করে দিন দিন নির্যাতনের শিকার হয়েছি। সেই আয়না ঘরের পরিবর্তে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠান সংগ্রামে তারেক রহমানের আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বৈরাচারী হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনীর পক্ষে গণতন্ত্রের জন্য কিভাবে লড়তে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়, নিজের শরীরে রক্ত দিয়েও একজন সাংসদ হিসাবে সেদিন তিনি এদেশের মানুষের সত্যিকারের প্রতিনিধি হিসাবে সংসদ ভবনে লড়াই করেছিলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, এই মুক্তিযোদ্ধা, নোয়াখালী সোমবার থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য যারা জাহাঙ্গীরপুর ফারুকায় উপস্থিত আছেন, ওলামাদারের সদস্য সচিব সহ গণতন্ত্র ফোরামের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে বিষয়টি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা গত 17 বছর দেখেছি এবং গত অগাস্টে যে আন্দোলনটি হয়েছিল তার একমাত্র কারণ ছিল বৈষম্য বিরোধী। আমরা বৈষম্য কাকে বলে, গত 17 বছরে জনগণের সেবক ব্রিটিশ আমলে যাদেরকে বলা হতো পাবলিক সার্ভেন্ট, সার্ভেন্ট অফ দ্য পিপল, সার্ভেন্ট কথাটি আমরা আপনাদের ক্ষেত্রে বলতে না চাইলেও আপনারা জনগণের সেবার জন্যই রাষ্ট্রীয় দায়িত্বে এসেছেন, এই কথাটা ভুলে গিয়েছেন। এই জন্য যে গত 17 বছর আমরা দেখেছি আওয়ামী দুঃশাসনের মধ্য দিয়ে কিভাবে ডিএনএ টেস্ট করে ছাত্রলীগ তার 14 জেনারেশন বাংলায় যাকে বলে 14 গোষ্ঠী আওয়ামী লীগের সমর্থক ছিলেন কিনা তারাই ওখানে নিয়োগ পেয়েছে। তারা গত 5ই আগস্টের পরে যে আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের মনির যে সরকারটি ছিল শেখ হাসিনা, একটু পরে হাবিব পক্ষে দিলাকে বলতে হাবিব শেষ করে আজকে
প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগের ক্যাডারকে দিয়ে বাংলাদেশের প্রশাসন পরিচালিত হয়েছে। আমরা গত 17 বছর রাজপথে আন্দোলন করতে গিয়ে দেখেছি বাংলাদেশের প্রশাসন এবং হাসিনার সেই হেলমেট বাহিনী। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং প্রিয় দেশবাসী, আমরা পত্রিকা মারফত এবং গণমাধ্যমের সূত্রে আপনাদের থেকে জেনেছিলাম যে কয়েকটি দল নিবন্ধন পেতে যাচ্ছে এবং আমরা যে নিবন্ধন প্রক্রিয়ার জায়গা থেকে পুরো দেশ থেকে সম্পূর্ণ করে এখানে জমা দিয়েছিলাম সে বিষয়ে আলোচনার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা 3টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে। একটি হলো নিবন্ধন, আরেকটি হলো আমাদের প্রতীক, আরেকটি হলো আমাদের প্রবাসী ভোটাধিকার, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ফাইট করছি। আপনাদের সামনে এখন যে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কথা বলবেন আমাদের এই দলের যুগ্ম সদস্য সচিব মুসা ভাই কথা বলবেন আপনাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যত শর্তাবলী আছে সেগুলো পূরণ করেই দরখাস্ত দাখিল করেছিল। এরপরে এটি সকল স্থানীয় পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে নির্বাচন কমিশনে এসেছে এবং আপনারাই সংবাদ প্রকাশ করেছেন যে জাতীয় নাগরিক পার্টি সহ আরও কয়েকটি দলের ব্যাপারে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা জানেন যে রাজনৈতিক দল নিবন্ধনের বিধিমালা আছে 2008 সালের। সেই বিধিমালা অনুযায়ী যখন নির্বাচন কমিশন কোনো দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নেয় তখন তাদের ব্যাপারে দুইটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। আমরা এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন তারা শীঘ্রই এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করবেন এবং সেখানে কারো যদি কোনো আপত্তি থাকে সেটার জন্য তারা একটি সময় বেঁধে দিবেন। আপনারা দেখবেন যে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008-এর 7-2 বিধি অনুযায়ী ফরম 2 মোতাবেক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় দৈনিক পত্রিকাগুলোতে। সেখানে যে রাজনৈতিক দলটির ব্যাপারে কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটির ব্যাপারে সেই দলের নাম তারা উল্লেখ করেন এবং ওই ফর্মে আপনারা দেখবেন উল্লেখ আছে যে উহাদের প্রার্থিত প্রতীক। সেখানেও আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলে এসেছি যে উহাদের প্রার্থিত প্রতীক হিসাবে যেন আমাদের যে 3টি প্রতীক আমরা প্রার্থিত ছিল আমাদের শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলা, সেগুলো থেকে যে কোনো একটি যেন সেখানে ওই বিজ্ঞপ্তির ভিতরে উল্লেখ করা হয়। এরপরে নিয়ম অনুযায়ী ওখানে যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তাদের যদি আপত্তি থাকে সেটি জমা দিতে পারবে এবং সেই আপত্তিগুলো নিষ্পত্তির পরে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে তারা সার্টিফিকেট ইস্যু করার সিদ্ধান্ত নেবে এবং সার্টিফিকেট যখন চূড়ান্তভাবে ইস্যু করবে সেখানে একটি নিবন্ধন নম্বর থাকবে, তারিখ থাকবে এবং চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি তখন থাকবে। অর্থাৎ ঠিক এই মুহূর্তে চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি উল্লেখ থাকবে না। এটি আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা হয়েছে এবং আমরা বলেছি যে প্রার্থিত প্রতীক যেহেতু আমাদের শাপলা, লাল শাপলা এবং সাদা শাপলা ছিল, যদি আওয়ামী লীগ ভোটে না আসে, কেউই যদি না আসে, খালি বিএনপি আর জামাত ইলেকশন করে, তাহলে সবাই তো গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরন লাগবো, পায়ে ধরি ভোট দে বেটা। কারণ আওয়ামী লীগ যারে ভোট দেবো হয়তো পাশ করবো, হয় জামাত না হয় বিএনপি। ইলেকশন যদি ভালোভাবে করে গণতন্ত্রের জন্য, যদি দেশে ইলেকশন হয় গণতন্ত্রের জন্য, তাইলে এখানে একটা নতুন রাজনৈতিক শক্তি আসবে। বাঙালি রেডিক্যাল বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে একটা শক্তি ইলেকশন করবে এখানে। এটা আওয়ামী লীগ না, আমি আবারও বলছি এটা আওয়ামী লীগ না। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, 72-এর সংবিধানের পক্ষে একটা শক্তি এখানে ইলেকশন করবে। টেকনিক্যাল বলবো না তো, আমি সব জায়গাতে লোক দাঁড়ায় যাবে মুক্তিযুদ্ধের পক্ষে, কয়ে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে একজন দাঁড়াইছি, বা একটা মার্কাকু যদি পাওয়া যায় কোথাও থেকে নিব, এত চিন্তা করেন। মানুষ যদি থাকে মুক্তিযুদ্ধের, আমার পক্ষে মানুষ আছে, রেজিস্ট্রেশনের দরকার কি? আওয়ামী লীগের লোকজন কি বৈশা থাকবে? ধরেন হাসিনা আসলো না বা বড় বড় নেতা 10 লাখ পলায় গেছে, 10 লাখ না ধরেন 1 লাখ পলায় গেছে, আওয়ামী লীগের ভোট কি 1 লাখ? আওয়ামী লীগের ভোট তো সাপোর্টার তো কম ধরলে এখন 25% আছে, তাইলে 18 কোটি মানুষের মধ্যে 4-5 কোটি মানুষ তো আছে, এই ভোট যাইব কু? যদি আওয়ামী লীগ ভোটে না আসে, কেউই যদি না আসে, খালি বিএনপি আর জামাত ইলেকশন করে, তাহলে সবাই তো গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরন লাগবো, পায়ে ধরি ভোট দে বেটা। কারণ আওয়ামী লীগ যারে ভোট দেবো হয়তো পাশ করবো, হয় জামাত না হয় বিএনপি। কারণ আওয়ামী লীগ 25 থেকে 30% ভোট আছে। এমনও এলাকা আছে, 37টা এলাকা আছে যেখানে আওয়ামী লীগ এমনি পাশ করবো, আওয়ামী লীগ না, মুক্তিযুদ্ধের পক্ষে 37টা সিট আছে এমনি পাশ করবো। যারা হিসাব করে না
কথাটা বুঝছেন না? আমরা তো সকালে উঠে পানি ভাত দিয়া আর কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাত খাইতো, কাজে আমরা বুঝি কিছু যে দেশে ভোটটা কি হবে। 37টা সিট আছে যেখানে কোনো মার্কা মোর্কা লাগবো না, খালি চৌকের ইশারা দিলেই পাশ হয়ে যাবো একটা পার্টি, চৌকের ইশারা দেবো খালি। বুঝছেন আপনি কথাটা? ওই রেজিস্ট্রেশন দিব না, মুখ করবো না, এইগুলা সব সমস্যার সমাধান হবে। মাইট ইজ রাইট। এই ছেলে পেলেরা কি কইলো না কইলো কি আসে, এগুলো ছেলে পেলে আমার কাছে। যেদিন ইউনূস সাহেব থাকবে না, এরা রাস্তা দিয়ে বেরিয়ে পারবো না, কই পলায়া থাকবো, কোন দেশে যাইবো। এমনকি ইউনূস সাহেবের আন্ডারে ইলেকশন করলে এরা 3000 ভোট পাবে না। এইসব ছেলে পেলের কথার কি উত্তর? তো আমার সন্তানের মতো। আমার ছেলে কত কথা কয় রাজনীতি নিয়ে, হ্যাঁ ব্যারিস্টারি পাশ করছে, তাও কিছুই বুঝে না। এরা কি বুঝে রাজনীতি? এদের কি অভিজ্ঞতা? এরা তো স্বপ্ন দেখছে, এদেরকে দিয়ে তো কাজটা করানো হয়েছে। এরা তো করে নাই কাজটা তো এদেরকে দিয়ে করানো হয়েছে। হয়তো ওনাদেরকে দিয়ে জামাতে ইসলাম বা কালো শক্তি এই কাজটা করাইছে। বিএনপি এই কারণে আমার বাইর করে। বিএনপির আন্দোলন তো ছিল গণতান্ত্রিক আন্দোলন, আর জামাত আর এদের আন্দোলনটা ছিল তো যে বিএনপিকে হাজার হাজার কোটি কোটি মানুষ আসবে, আন্দোলন সফল হবে, আমরা এটা করব। এই কারণে তো দাবি করে আমরা হইলাম এটার মূল। হ্যাঁ, আমরা মাস্টার মাইন্ড। হ্যাঁ রে বাবা রে মাস্টার রে মাস্টার। এই ছেলে পেলের কথার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে স্বীকৃতি দিল 3 প্রভাবশালী দেশ, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রবিবার 3টি দেশ পর্যায়ক্রমে এই ঘোষণা দেয়। এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি জানিয়েছেন 2 রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। এদিকে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি অং স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে G7 জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো 150-এ। The United Kingdom formally recognises the state of Palestine. The government of Spain will approve the official recognition of Palestine as a state. ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে পশ্চিমা শক্তিধর দেশগুলোর স্বীকৃতিকে সাধুবাদ জানিয়েছে সৌদি আরব, কাতার সহ আরব দেশগুলো। আরব দেশ এবং সংস্থাগুলো যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল সহ পশ্চিমা দেশগুলোর এই আনুষ্ঠানিক স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। সৌদি আরব এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলে, পদক্ষেপটি মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিতে পশ্চিমা দেশগুলোর সমর্থন ও অঙ্গীকারকে তুলে ধরেছে। সেই সাথে জাতিসংঘের বৈধ প্রস্তাবের ভিত্তিতে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে এগিয়ে নেয়ায় অন্য দেশগুলোর প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে। The United Kingdom formally recognises the state of Palestine. The government of Spain will approve the official recognition of Palestine as a state. কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই স্বীকৃতির প্রশংসা করে জানানো হয়, এটি অঞ্চলটিতে শান্তির সম্ভাবনা বৃদ্ধি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে অবদান রাখবে। সেই সাথে এই অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য অন্যান্য দেশকেও একইভাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানানো হয়। একই কথা বলে মধ্যপ্রাচ্যের জিসিসিভুক্ত আরেক দেশ ওমান এক বিবৃতিতে দেশটি বলেছে, দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ সময় 1967 সালের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ অধিকার নিশ্চিত করার জন্য আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয়, এই সরকার তখন ক্ষমতায় থাকতে পারবে না, কারণ সেনাবাহিনী আর তাদেরকে পাহারা দিবে না। আজকে 1 বছর দেশ অনেক পিছিয়ে গেছে, যতদিন যাবে এইভাবে দেশ পিছিয়ে যাবে। সেনাবাহিনী তাদের কাজ বাদ দে, তাদের পেশাদারিত্ব বাদ দে, পুলিশি কাজ সেনাবাহিনী করবে না, তাহলে নির্বাচন না হলে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই জামাত এবং তার সাথে যে দলগুলি আজকে মাঠে নেমে পানি ঘোলা করার চেষ্টা করছে, তারা এর জন্য দায়ী থাকবে। শুধু বিএনপিকে প্রতিবন্ধ করতে হবে। বিএনপির বিরুদ্ধে মিথ্যা বানোয়ার কথা বলে এই সমাজের মানুষকে আজকে বিএনপির বিরুদ্ধে একটা অসত্য
কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিএনপি হঠাৎ করে ভেসে আসে নাই। আজকে বাংলাদেশে যে অবস্থা, যে উন্নয়ন, সবকিছু বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বিগত 15.5 বছর একটা দুর্বৃত্ত সরকার ক্ষমতা এসে দেশটাকে পিছিয়ে দিয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি অত্যাচার নির্যাতিত হয়ে বিদেশে থাকার পরও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন, যেটি বিভিন্ন রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনের নেতাদের মাধ্যমে সেটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আমরা বলতে চাই, বিএনপি দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার করে বলেছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রের ক্ষমতা গেলে কি কি কাজ করবে। স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যনীতি, কৃষিনীতি, শিল্পনীতি এবং ছাত্ররা লেখাপড়া শেষ করার পর যদি চাকরি না পাবে তাদের বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা এবং বাংলা ইংরেজি ভাষার পাশাপাশি তারা অন্য কোনো ভাষা যদি শিখতে চান সেই অপশন রাখার ব্যবস্থা করেছেন, যেন বিদেশে গিয়ে যে দেশে যাবে সেই দেশের ভাষা যেন তারা আগে রপ্ত করে গেলে সেখানে স্বাচ্ছন্দ্যে তাদের কাজ তারা করতে পারবে। এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আর এগুলি বাস্তবায়ন করতে হলে একটা নির্বাচন দরকার। একটা নির্বাচিত সরকার ছাড়া পৃথিবীর কোন দেশ বাংলাদেশে কোন ধরনের ইনভেস্ট করতে আসবে না। বাংলাদেশের সাথে পুরো দেশ সেই স্থায়ী বন্ধুত্ব স্থাপন করারও কোনো ধরনের চেষ্টা করবেন না। তাই নির্বাচনটা আগামী ফেব্রুয়ারিতে সরকার ঘোষিত যে নির্বাচন বা নির্বাচন কমিশন ঘোষিত যে তারিখ, সেই তারিখের মধ্যেই একটা নির্বাচন হতে হবে। নির্বাচনী বাংলাদেশকে একটি স্থির অবস্থায় ফিরিয়ে আনতে পারে, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। আজকে সেই নির্বাচন নিয়ে বিশেষ কয়েকটি দল পেঁয়াজকে সামনে নিয়ে এসে তারা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। তারা ইতিমধ্যে বুঝে ফেলেছে, যদি আগের পদ্ধতি নির্বাচন হয়, যেটা ভারতে হয়, পাকিস্তানের আশপাশ দেশগুলোতে হয়, সেই ভাবে যদি নির্বাচন হয় তাহলে তারা খুব অল্প সংখ্যক আসন পাবে। তাই তারা মনে করেছে পেয়ার সিস্টেমে হলে তাদের অনেক জায়গায় ভোট আছে, যে ভোট দিয়ে তারা সরাসরি স্থানীয় ভাবে তারা সংসদ সদস্য হতে পারবেন না। সেই কারণে তারা পেয়ার সিস্টেম নিয়ে তারা আজকে মাঠ খোলা করার চেষ্টা করছে, নির্বাচন পিছানোর চেষ্টা করছে, দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার মধ্য দিয়ে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয়, এই সরকার তখন ক্ষমতায় থাকতে পারবে না। কারণ সেনাবাহিনী আর তাদেরকে পাহারা দিবে না। আজকে 1 বছর দেশ অনেক পিছিয়ে গেছে, যতদিন যাবে এইভাবে দেশ পিছিয়ে যাবে। সেনাবাহিনী তাদের কাজ বাদ দিয়ে, তাদের পেশাদারিত্ব বাদ দিয়ে পুলিশি কাজ সেনাবাহিনী করবে না। তাহলে নির্বাচন না হলে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই জামাত এবং তার সাথে যে দলগুলি আজকে মাঠে নেমে পানি ঘোলা করার চেষ্টা করছে, তারাই এর জন্য দায়ী থাকবে। আমি কথা না বাড়িয়ে বলতে চাই, আমাদের কর্ম আছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন, বীরত্ব উপাধি পেয়েছেন, দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে একটি খাদ্য ঘাটতি দেশকে খাদ্য রপ্তানির দেশে পরিণত করেছিলেন। আজকে 1 কোটির উপর মানুষ বিদেশে থাকে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। আজকে গার্মেন্টস ছিল 2 কোটি 2.5 কোটি মানুষ, 50 লক্ষ মেয়েরা সহ আজকে যে বিভিন্ন ভাবে তারা কর্মসংস্থান জড়িত, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে মেয়েদের শিক্ষার জন্য শিক্ষা অভিবৃদ্ধি চালু করেছিলেন, মেয়েদের অবধি শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপরে দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর সোমবার এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে। লঘুচাপটি সৃষ্টি হয় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে পুনরায় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শহরের একটি বিউটি পার্লারে রেখে যাওয়া ব্যাগ থেকে একটি পিস্তল সহ 10 লাখেরও বেশি নকল টাকা উদ্ধার করেছে পুলিশ। গেল রবিবার বিকেলে উপজেলার আদালত পাড়ায় অবস্থিত ওই পার্লার থেকে এসব উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল 3:30 থেকে 4টার দিকে উপজেলার আদালত পাড়ায় অবস্থিত বৌসাজ বিউটি পার্লারে ফেসিয়াল করতে এসে একজন নারী, তার হাতে একটি ব্যাগ ছিল। ফেসিয়াল করবে বলে জানালে 1,500 টাকায় ওই নারীর ফেসিয়াল করতে শুরু করে পার্লারের কর্মরত এক নারী। এক পর্যায়ে মুঠোফোনে একটি কল এলে 5 মিনিট পর এসে ফেসিয়াল করবে জানিয়ে পার্লার থেকে চলে যান ওই নারী। বলছে যে আপু আমি ফেসিয়াল করবো, হাতে ফেসিয়াল করবো। পরে আমি 2,000 টাকা রেট বলছি, উনি বলছে যে আমি 1,500 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, আমি বসাইয়া ফেসিয়াল রেডি করছি। ওনার একটা ফোন আসছে পরে বলতেছে আমার একজন আসছে মার্কেটে, আমি 5 মিনিট পরে আইসা ফেসিয়ালটা করবো। এই কথা বললে আমি একটা রাইখা চলে গেছি। কিন্তু ব্যাগ ফেলে গেলেও ওই নারী আর ফিরে আসেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ থেকে একটি অস্ত্র ও 10,18,000 নকল টাকা জব্দ করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেছেন, সাদা রঙের একটি বিদেশি পিস্তল সহ 10,18,000 নকল টাকা উদ্ধার করা হয়েছে। পিস্তলটি বিদেশি বলে ধারণা করা হচ্ছে। ওই নারীর বয়স কত তা বলা যাচ্ছে না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী লিমায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও লাঠি ছোড়ে। অপরদিকে পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সাম্প্রতিক সময়ে পেরুতে সংগঠিত গোষ্ঠীগত অপরাধ, সরকারি দুর্নীতি এবং নতুন পেনশন সংস্কারের বিরুদ্ধে সামাজিক অস্থিরতা বাড়ছে। সেই প্রেক্ষাপটেই এই আন্দোলন শুরু হয়েছে। বিক্ষোভকারীরা লিমায় প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ দেখা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। প্রেসিডেন্ট দিলা বলুয়ার্তের জনপ্রিয়তা এবং এ ঘটনায় আরও নিম্নমুখী হয়েছে। তার মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। জনমত জরিপে দেখা গেছে, সরকার ও সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস উভয়কেই জনগণের বড় অংশ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত। গুজরাটের ভাবনগরে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বমঞ্চে ভারতের কোনো বড় প্রতিপক্ষ নেই, বরং বিদেশি দেশগুলোর উপর ভারতের নির্ভরতাকে তিনি দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। মোদী বলেছেন, আত্মনির্ভরতা কেবল একটি অর্থনৈতিক লক্ষ্যই নয়, এটি জাতীয় গর্ব, মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে জড়িত। তিনি বলেছেন, বিশ্বে আমাদের কোনো বড় শত্রু নেই। যদি আমাদের কোনো শত্রু থেকেই থাকে তবে তা হলো অন্যান্য দেশের উপর আমাদের নির্ভরতা। এটি আমাদের সবচেয়ে বড় শত্রু এবং একসঙ্গে ভারতের এই শত্রুকে পরাজিত করতে হবে। মোদী আরও বলেছেন, বিদেশি নির্ভরতা যত বেশি হবে, দেশের ব্যর্থতাও তত বাড়বে। প্রধানমন্ত্রী মোদী স্বাধীনতার পর ভারতের শিল্প ও বাণিজ্য সম্ভাবনাকে অবহেলার করার জন্য কংগ্রেস সরকারগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে লাইসেন্স কোটা রাজ ভারতকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এরপর যখন বিশ্বায়নের যুগ আসে, তখন আমদানির উপর অতিরিক্ত নির্ভরতাকে বেছে নেওয়া হয়, যা দেশের যুব সমাজের ব্যাপক ক্ষতি করেছে ও ভারতের প্রকৃত শক্তি প্রকাশ্যে বাধা দিয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় এক ময়লার ভাগাড় থেকে 5 বস্তা জাতীয় পরিচয়পত্র সহ এনআইডি বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ। ঢাকা থেকে নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়িতে করে কয়েকজন লোক এসে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে
5টি বস্তা ফেলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে চলে যান। এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দিলে বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কার্ডগুলো উদ্ধার করে আনে। কারা এগুলো ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। এই যে মাজারটা ভাঙছে এতে আমি খুব কষ্ট পাইছি। মাজার ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা, মন্দির ভাঙ্গা, এটা কোনো হাদিসে নাই, কোনো প্রমাণে নাই। মাজারকে ভণ্ড পীরের মাজার বলে, কেউ বলে গাজার মাজার, কেউ আসলে সঠিক যেটা মাজার। এই যে মাজারটা ভাঙছে এতে আমি খুব কষ্ট পাইছি। যদি কেন এই হিন্দু থাক আর বৌদ্ধ থাক আর খ্রিস্টান থাক আর মুসলমান থাক, তাকে তো মাটি দেওয়া হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে। তাহলে ও তো আল্লাহ বিচার, তার বিচার আল্লাহই করবে। তুমি বিচার করার ক্ষমতা তোমার নাই, আমারও নাই। তাকে কবর থেকে তুলিয়ে নি আবার পোড়ায়নি, এটা হলো মানুষের কাজ না। এতে মুসলমান ধর্মের ভিতরে এটা আসে না। তার কেন তুমি এই মুসলমান হয়ে ওই মানুষটা পোড়াইলি? এ কি তোমার কোন ধর্মের ভিতরে আছে, কোন কোরআনের ভিতরে আছে যে মানুষকে একটা মাটি দিয়ে সেই মানুষকে পোড়ায়নি? কোন ধর্মের ভিতরে আছে? সে হিন্দু থাক, কবরে দেওয়া হয়েছে, কবরতে আল্লাহ বিচার তারে আল্লাহ করবে। কেন তাকে তুলিয়ে নি, তাকে পোড়াইলেন? কি কারণে পোড়াইনি হলো তাকে? পুরানি না, অনেক মাজার ভাঙতেছে। এই মাজারটা ভাঙা যাবে না। মাজার এটা পর্বপুরুষ হয়ে আইছে একটা মাজার, সে করেছে। মাজার তো ভালো জিনিস। মাজারের সাইডে যারা থাকে গাঁজা, হিরোইন, মদ, এইগুলো আগে ঠিক করেন। মাজারে কি দোষ করছে? মাজারে তো কোনো সমস্যা না। তোমার সমস্যা তো আপনার আমার। আমরা গাঁজা খাচ্ছি, হিরোইন খাচ্ছি, মাজারে তো আর কই নাই যে তুমি খাও, হিরোইন খাও, গাঁজা খাও, বাবা খাও, কইছে? মাজারে কইছে? মাজার ভাঙ্গা, মসজিদ ভাঙ্গা, মন্দির ভাঙ্গা, এটা কোনো হাদিসে নাই, কোনো প্রমাণে নাই। এটা আমরা জোরের খাতিরে আমরা ভাই, আজকে আমরা জোর আছে, আমরা যে ভেঙে লাইলেন, আজকে আমরা ক্ষমতা গেছেন, এই 10 টাকা দিন 50 টাকা করে আল্লাহ, এগুলো আপনাকে ক্ষমতার উপর নির্ভর করতেছে। এটা ভালো না, দেশের জন্য এগুলো ভালো না। মাজারকে ভণ্ড পীরের মাজার বলে, কেউ বলে গাজার মাজার, কেউ আসলে সঠিক যেটা মাজার। মাজার আমি মনে করি মাজার 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 গতিতে চলতে হবে। এক মাজার যদি হয় তা কবরস্থান, ওটা মাজার বলতে কবরস্থান, কবরস্থানের গতিতে 10 জঙ্গার কবর যেভাবে আল্লাহর যদি কোনো ওলি থাকে, সে সরকারিভাবে যদি তাকে ওয়াল সিস্টেম করে দিয়ে আনে, যদি কোনো থাকে তাহলে মাজারের সাইডে আপনার মাদ্রাসা তুলে দিবে, ওখানে নামাজ পড়া হবে, কোনো ঢোল বাজনা চলবে না, কোনো গান বাজনা চলবে না। এবং যেমন আমাদের শাহালি মাজার আছে, প্রতি বৃহস্পতিবার করে আমি মনে করি ওখানে যে কী যে একটা নীলা খেলা হয়, শাহালি মাজার গেলে প্রতি বৃহস্পতিবার গেলে দেখতে পারবেন। মোটামুটি ওখানে কি আর কব, মানে ওটা আমার মুখে বলার দরকার নাই, আপনারা নিজে গেলে দেখতে পারবেন বলে ওখানকার পরিস্থিতিটা কি। এত সুন্দর সিস্টেম, যাতে আপনার পাশে রয়েছে আপনার সেই রকম হোস্টেল, আর ওখানে রয়েছে গান, পিছনে রয়েছে গাঁজা, আর রয়েছে মাজারের ভিতরে আপনার রয়েছে গাঁজার প্যাকেট হচ্ছে, আর সেই শান্তি পাইতেছে পাবলিক। আমি বুঝি না, একজন যদি আজ থেকে যদি 70-80 বছর 100 বছর আগে কোনো ভালো লোক মারা গেছে, তো ওটা মাজার হিসাবে সৃষ্টি করছে। যেহেতু আসলে ভালো লোক বিদায় হয়তো তার ওখানে যে আনে সবাই যে আনে ইয়া করে, কিন্তু মাজারে তো সেজ্জা দেওয়া যায় না। আমি শুনি মাজারে সেজ্জা দেওয়া না সেরেক গোনা নাকি শুনছি, যেহেতু তবে মাজার সেরেক মানে এটা কি আমি তো শুনছি, হয়তো আমি কোরআন শরীফ পড়ি নাই, হয়তো একটু ভুল হইতে পারে। আমি 1 নম্বর মাজার মানে 1 নম্বরে মিরপুর 1 নম্বরে মাজারের পরিস্থিতিটা দেখিয়া মনে করছি যে এইরকম মাজার কি সারা বাংলাদেশে এইরকমের চলে? যদি ওই রকম কাণ্ড মানে ওই রকম যদি কাণ্ডকীর্তি চলে, ঠিক আছে, তাহলে মাজার সরকারের আওতায় নিয়ে, ঠিক আছে, সুন্দর করে ওয়াল দিয়ে, হ্যাঁ, তাকে যেভাবে কবরস্থান হিসাবে মানে সম্মান একটা রাখা উচিত সেইভাবে রাখবে। আর হইলো আপনার কোনো গাঁজা মানে গাঁজার পট্টি চলবে না, ঠিক আছে। গাঁজা আগে দেখছিলাম সে মানে মানে চুপচুপ করে মানে ব্যস্ত, এখন ওপেনে বেচতেছে। তা যেহেতু এটা যেহেতু ওপেন হয়ে গেছে, তা যত ওপেন হইবে তত মানে কিছুদিন পর সরকারও হিসাব করবে না, কারণ জিনিসটা আসলে অল্প 2-1টা মানে গাঁজা খাইলে শরীর দুর্বল হয়ে যায়, আবার মানে সেন নষ্ট হয়ে যায়। সেচ নষ্ট হওয়ার পর মানুষের সাথে ব্যবহার আচার খারাপ হয়, অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি ঘোড়া দিয়ে চালায়, অনেকে গাঁজা সেবন করে, খুবই ক্ষতিকর। মাজার ভাঙ্গার পক্ষে বলতে কেমন, আপনার কবরস্থান, আমি কবর থাকবে যেটা মাজার, কবরস্থান তো একটা এরিয়া নিতে পারে না। একটা মানুষ কি হয়, উনি তো ফেরাউনের সামান ছিল না, ফেরাউনি তো অত বড় লাম্বা নাই, হ্যাঁ, অত বড় এরিয়া। আমার কথাটা কি বুঝতে পারছেন? একটা কবর কতটুকু জায়গা হইতে পারে? 3.5 হাত, হ্যাঁ, 3.5 হাত জায়গা থুয়া, ঠিক আছে, বাকিটাকে সাইডে মাদ্রাসা, মসজিদ, হ্যাঁ, এই ধরনের জিনিস
মানে তারা রাখতে পারবে। কোনো গাঁজা, ফেন্সিডিল, ডাইল, ইয়াবা, তারপর হোস্টেল, বোর্ডিং পর্যন্ত নাকি ওপেন লাইফ। তো এটা আমি আসলে খোলামেলা এসে দ্রুত ভিডিওর মাধ্যমে আমি এসব বলতে চাই না, কারণ সবাই বুঝে আমরা দ্রুত পুরুষ মানুষ। দেখা যাচ্ছে আপনার অনেকের স্ত্রী সন্তান থাকে না, অনেকে যায় বোর্ডিংয়ে যায়, কেউ চাকরিজীবী আছে বোর্ডিংয়ে যায়। ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 4 দিনের সরকারি সফরে যোগ দিতে আজ সোমবার 22শে সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন তিনি। বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর। 14তম মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানেরা উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় মত বিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন। এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী 27শে সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন। রাজধানী ঢাকায় সোমবার ভোর থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি, সে সঙ্গে ছিল বজ্রপাতও। গত রাত 3টার পর থেকে অঝোরে বৃষ্টি নামে 7টা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। এ কারণে ঢাকার বেশিরভাগ রাস্তায় পানি জমে গেছে। পথচারীরা পড়েছেন ভোগান্তিতে। সকাল 7:30টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরিপাড়া, নিউ মার্কেট, আসাদ গেট, জিগাতলা সহ বিভিন্ন রাস্তায় পানি জমতে দেখা গেছে। কোথাও ছিল হাঁটু পানি, কোথাও কোমর সমান। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এক ব্যক্তি বলেন, সকালে কারওয়ান বাজারে অফিসে যাওয়ার পথে গ্রিন রোডে তিনি হাঁটু পানি পার হয়ে এসেছেন। পশ্চিম তেজতুরি বাজারে রিকশার পাদানি পর্যন্ত পানি উঠে গেছে। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মতিঝিলের রাস্তায় কোমর সমান পানি পার হয়ে কর্মস্থলে এসেছেন বলে জানিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শিপন আহমেদ। বেসরকারি প্রতিষ্ঠানে রাতের শিফট শেষে সকালে বাড়ি ফেরার পথে জিগাতলা, গ্রিন রোড ও নিউ মার্কেট এলাকায় রাস্তায় পানি জমেছে বলে জানান এস.এম. জারিফ। তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বেশিরভাগই ভিজেছে। স্কুলগামী শিশুদের কোলে নিয়ে মা বাবাকে যেতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রবিবার দিবাগত রাত 12টা থেকে আজ সোমবার সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা। আবহাওয়ার অধিদপ্তর আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেছেন, ইতিমধ্যেই লঘুচাপ সংগঠিত হয়ে যেতে পারে, আর সম্ভবত এর প্রভাবেই আজকে বৃষ্টি হয়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এখন আপাতত কমে গেলেও রাজধানীতে আজকের দিনেও মেঘলা আকাশ, সেই সঙ্গে বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন শাহিনুল ইসলাম। ভোররাতে টানা বজ্র সহ বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দ্রুত পানি নিষ্কাশনে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। বিশেষ করে গ্রিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, 7 মসজিদ রোড ও ধানমন্ডি এলাকায় রাস্তায় পানি জমে যায়। এসব জায়গায় ইতোমধ্যে পাম্প বসিয়ে পানি সরানোর কাজ শুরু হয়েছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাসেল রহমান জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকায় দমকা হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে কিছু এলাকায় অতি ভারী বর্ষণ হয়েছে, যার ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা প্রতিটি ওয়ার্ডে নিরলসভাবে কাজ করছেন। একই সাথে ওয়ার্ড ভিত্তিক এমার্জেন্সি রেসপন্স টিমও পরিস্থিতি নজরদারিতে রেখেছে। জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি বর্তমানে অস্থায়ী পোর্টেবল পাম্প ব্যবহার করছে। তবে পানি নিষ্কাশনের আউটলেট এবং আশপাশের খাল, নদীর পানির স্তর প্রায় সমান হয়ে যাওয়ায় কিছু এলাকায় পানি সরে যেতে সময় লাগছে। এমন পরিস্থিতিতে দ্রুত পানি সরাতে বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে কমলাপুরে হাই প্রেশার ভার্টিক্যাল পাম্প বসানো হয়েছে।
যা ইতোমধ্যেই কার্যকরভাবে পানি সরায়। রাজধানীর নাখালপাড়া ভাওয়া বস্তি এলাকা রেল লাইনের দুপাশে জমে থাকা ময়লার স্তূপ এখন এলাকাবাসীর জন্য আতঙ্কের নাম। শুধু দুর্গন্ধই নয়, সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে পানিবদ্ধতা, আর তাতেই বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি। যেখানে সেখানে ময়লা ফেলা হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় সঠিকভাবে ময়লা অপসারণ হচ্ছে না, ফলে পরিবেশ বান্ধব আবহাওয়াও ফিরে আসছে না। আগে অনেক খারাপ ছিল, অনেক পরিবর্তন হয়েছে। আরো যদি ভালো হতো আরো সুন্দর হইব। ময়লা ছিল না তাহলে তো ভালো, যার যার মতো করে সরকারি লোক দেখবো। তখন তো এই পরিবেশটা নাই, দেখা না চোখ পড়ে না। এলা কিন্তু ময়লা চলে ওই মানে যার যার মতো যার মনে যেরকম চাইলে চলে। বাসিন্দারা আরও জানিয়েছেন, আগে অবস্থা আরও খারাপ ছিল, এখন কিছুটা ভালো হলেও পুরোপুরি সমাধান হয়নি। বৃষ্টি হলেই পানি জমে থাকে। রেল লাইনের পাশে শুধু ময়লাই নয়, দেখা যায় দোকান, ভাঙ্গারি ব্যবসা, এমনকি রিক্সা পার্কিংও। এদিকে ছোট ছোট শিশুরা রেল লাইনে খেলাধুলা করে। ট্রেন আসলেই ঝুঁকি তৈরি হয় দুর্ঘটনার। 10-15 বছর আগের ট্রেন অনেক সুন্দর হয়েছে, জায়গা পরিবেশ ভালো হয়েছে। এখানে নাখালপাড়া বাজারটা মার্কেটটা ঠিক মতো হইতেছে না। এখানে মুসামাসিও বাজারের সামনে ময়লা টেলা জমা থাকে। আমরা চাই সিটি কর্পোরেশন নাখালপাড়া বাজার 1 নম্বরে বাজার 210 টাতে নাখালপাড়া বাজার সিটি কর্পোরেশন। এটা সিটি কর্পোরেশন আমরা টেস্ট দিতেছি 50 বছর। মার্কেটটা হইলে সবাই দোকানপাট নিয়ে বইতে পারে, মুসা আবর্জনা পরিষ্কার হইতে পারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে, তবে স্থানীয়দের সচেতন হতে হবে, না হলে দীর্ঘমেয়াদের সমস্যা থেকেই যাবে। রেল লাইনের পাশে বসবাসকারীদের সচেতনতা ও সিটি কর্পোরেশনের উদ্যোগ সমন্বয় হলে পরিবেশ যেমন পরিচ্ছন্ন হবে, তেমনি দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে। সীমান্তে লড়াই সমানে সমান হলেও ক্রিকেটে ভারতের সামনে একেবারেই অসহায় তারা। এক যুগ ধরে বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের কাছে টানা হার, এশিয়া কাপেও তার ব্যতিক্রম ঘটালো না। সুপার 4-এ বাবরদের উড়িয়ে দিল সূর্যা কুমারের ভারত। দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান। শুরুতেই ফখর জামানকে হারালেও ফারহান খেললেন লড়াকু ইনিংস 58 রান। তবে নিয়মিত বিরতির উইকেট হারিয়ে গতি হারায় পাকিস্তান। শেষ দিকে সালমান আগা ও ফাহিম আশরাফের ছোট ঝড়ে নির্ধারিত 20 ওভারে দাঁড়ায় 171 রানে। ভারতের হয়ে শিভাম দুবে নিলেন 2 উইকেট। 172 রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ঝড় তোলে ভারতের ওপেনাররা। শুভনাম গিলের 47 রানের ইনিংস আর অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং, মাত্র 39 বলে 74 রান। পাকিস্তানি বোলারদের উপর টর্নেডোর মতো আঘাত হানে তিনি। এরপর তিলক বর্মার দ্রুত 30 রানে ম্যাচ শেষ হয়ে যায় আগেভাগে। ফলাফল 7 বল হাতে রেখে ভারতের সহজ জয়। পাকিস্তানের বিপক্ষে টানা 6 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ। এই জয়ে ফাইনালে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ভারত, আর পাকিস্তানের জন্য হিসাব এখনও আরও কঠিন। সোশ্যাল মিডিয়ায় 2 দিন ধরে একটি পোস্ট ঘুরছে, যেখানে দাবি করা হয়েছে শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এই খবরটি একেবারে ভুয়া বলে জানিয়েছেন হাসান মাসুদ নিজেই। ওই পোস্টে বলা হয়েছে, শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলন মেলার উৎপত্তি হয়। বাংলাদেশের ছোট থেকে বড় সব তারকারাই সেখানে উপস্থিত ছিলেন। হানিয়া আমির একে একে সবার সঙ্গে হাত মেলালেন। যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্য নিজের ডান হাত বাড়িয়ে দিলেন, পাকিস্তানি এই মডেল তখন তার সঙ্গে হাত মেলাতে আপত্তি জানান। মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সঙ্গে হাত মেলাননি হানিয়া আমির। এই বিষয়ে গত রবিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মাসুদ। আমি তো তাকে চিনিও না, সে কবে বাংলাদেশে আসছে, কবে যাবে সেটাও আমি জানি না। তিনি বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না। তিনি কবে বাংলাদেশে এসেছেন তা জানাও আমার কথা না, কারণ আমি অনেক দিন ধরেই কোথাও কোনো অনুষ্ঠানে যাচ্ছি না। বিষয়টি ফেক ও বিব্রতিকর। গত 18 সেপ্টেম্বর দিবাগত রাতে সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। আগে আটকে রেখে আদায় করা হয়েছে সুদের টাকা। এই ঘটনায় স্থানীয়রা যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিন্দার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার মেয়ের বাড়ি মেহেরপুরের মহানাজপুরে বেড়াতে যান রাজমিস্ত্রি হারুন। রবিবার সকালে হঠাৎ স্ট্রোক করে মৃত্যু হয় তার। পরে মরদেহ দামুড়হুদার নিজ গ্রাম চিতলায় আনা হলে আসরের নামাজের পর দাফনের প্রস্তুতি চলছিল। এ সময় লাশ গোসল করার মুহূর্তে প্রতিবেশী প্রয়াত মোহন আলীর স্ত্রী মর্জিনা খাতুন এসে দাবি করেন হারুনের কাছে তার সুদের 15,000 টাকা পাওনা রয়েছে, টাকা পরিশোধ না করলে দাফন করতে দেওয়া হবে না। ঘটনার আকস্মিকতায় শোকাহত পরিবার কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। মরদেহের পাশে দাঁড়িয়ে শুরু হয় টাকার জন্য তর্ক বিতর্ক। বিষয়টি জানাজানি হলে আশেপাশের মানুষ স্তব্ধ হয়ে যায়। অবশেষে প্রায় 1 ঘন্টা মরদেহ আটকে রাখার পর পরিবার বাধ্য হয়ে টাকা জোগাড় করে খাটিয়ার উপর রেখে দেয়। টাকা হাতে নিয়ে জনরোষের মুখে পালিয়ে যান মর্জিনা। মারা যাওয়া হারুনের চাচাতো ভাই মতিনুর ইসলাম মানিক জানিয়েছেন, 1.5 মাস আগে হারুন মর্জিনার কাছ থেকে 8,000 টাকা ধার নেন। সেই টাকা ব্যবসার কাজে ব্যবহার করেছিলেন তিনি। কিন্তু গেল রবিবার সকালে লাশ গোসলের সময় মর্জিনা দাবি করেন সুদসহ 22,000 টাকা তিনি পাবেন। পরিবার অনুরোধ করে দাফনের পর বিষয়টি মিটমাট করার কথা বললেও মর্জিনা রাজি হন। ভাত ছাড়া বাঙালিরা একটা দিন কল্পনাই করতে পারেন না। পৃথিবীর বেশিরভাগ দেশেই ভাত ও গমজাত রুটি প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আফ্রিকার দেশ উগান্ডায় চিত্রটি সম্পূর্ণই ভিন্ন। সেই দেশের মানুষের প্রধান খাদ্য ভাত বা রুটি নয়, বরং কলা। শুধু মিষ্টি পাকা কলাই নয়, কাঁচা টক জাতের কলাই তাদের প্রতিদিনের জীবনের অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা হয়। কলার দেশে ভিন্ন ধর্মী খাদ্য সংস্কৃতি। উগান্ডা এই কাঁচা কলার স্থানীয় নাম ম্যাটক। এটি দেখতে আমাদের দেশের কাঁচা কলার মতো হলেও স্বাদে খানিকটা টক এবং কম মিষ্টি। উগান্ডার প্রায় প্রতিটি পরিবারেই দিনের প্রধান খাবার হিসেবে এই কলা রান্না করা হয়। উগান্ডার মানুষের খাওয়ার ধরনটিও বেশ আলাদা। প্রথমে কলাগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর কলা পাতায় মুড়ে মাটির হাঁড়িতে রাখা হয়। হাঁড়ির ভেতরে অল্প পানি দিয়ে আগুনে বসানো হয়, ফলে ভাসপে সেদ্ধ হয় কলা। সেদ্ধ হয়ে গেলে নরম কলাগুলো মেখে মসৃণ করা হয়, অনেকটা আমাদের আলুর ভর্তার মতো। তারপর তা পরিবেশন করা হয় মাংস, মটরশুঁটির ঝোল, মাখন বা চীনাবাদামের সসের সঙ্গে। উগান্ডার মানুষ সকালে নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার সব ক্ষেত্রেই এই সেদ্ধ কাঁচা কলা খেয়ে থাকেন।